সবর দল এখানে কি? আছাড়ের চোটে তোদের ভুঁড়ি কালিয়ে ফেলবো। ওর ধমকের চোটে সব উঠে দাঁড়ায়। অন্ধ মানুষের মতো অভিনয় করে দুই হাত সামনে দিয়ে সবাই একসাথে ভেতরে যাওয়া শুরু করে। অন্ধের অভিনয় করতে করতে আশার গান ধরে। কোনো রকমে দরজা দিয়ে ঢুকেই সব ভৌ দৌড় লাগায়। তুষার ওদের কাণ্ড দেখে পা থেকে স্যান্ডেল খুলে আবার নিচে ফেলে পড়তে পড়তে রাগ দেখিয়ে বলল, সবর জীবন রোমান্স করতে আইলেও চিড়িয়াখানে হাজির। অবশ্য হবে না কেন? বউ তো একটা ধীরে পাছর। আয় খাছর সেমরি, এদিকে আয়। রোমান্স কন্টিনিউ কর। সন্ধ্যাবেলায় তুষার একা একা রুমে বসে দরজা লাগিয়ে দিয়েছে। এটা তার কাজের সময়। বলেছে যে তাকে ডিস্টার্ব করবে তাকে ধরে একদম সাগরে ফেলে দিবে। আর এই সুযোগটায় কাজে লাগাচ্ছে বাকি সবাই। পুরো শিপটা বাইরে থেকে সুন্দর আলো দিয়ে সাজিয়ে ফেলেছে। আজকে রাত 12টার পর থেকে তুষারের জন্মদিন। স্নো ডিজাইন করে কেক বানিয়েছে দীপানিতা। কেকটাকে পুরো একটা স্নোম্যানের মতো করে সাজিয়েছে। এখন কেকের উপরে কি লিখবে সেটা নিয়ে দীপানিতা দ্বিধায় পড়ে গেল। আয়নাকে ডেকে জিজ্ঞেস করলো, আপু কেকের উপর কি লিখবে? শুভ জন্মদিন তুষার নাকি হ্যাপি বার্থডে তুষার? তখন আয়না কিছুটা ইতস্তত বোধ করে বলল, দীপান্বিতা, এক কাজ করো, ইংরেজিতে লিখে দাও আর স্নো ওয়াটসন লেখো। তুষার লেখার দরকার নেই। আয়নার ইতস্তত বোধটা ঠিক ধরতে পারল না দীপানিতা। ও স্বাভাবিকভাবেই কেকের উপর স্নো ওয়াটসন নামটাই দিল। সবকিছু সুন্দর মতো সাজানো হলো। এদিকে ভদ্র, বাকির আর আঁখি মিলে বেলুন ফোলাচ্ছিল। বেলুন ফোলাতে ফোলাতে তিনজনের দম যায় যায় অবস্থা। এ নিয়ে মনে হয় তিনজন 300টা বেলুন ফুলিয়েছে। ভদ্রর আগে ফুসতে ফুসতে বাকিরকে বলে, বেকারের বাচ্চা বেকার, পাম্পারটা আনবি না? খরাইত্তা খালি খালি তোরে বেকার কই? বাকির আর চোখে তাকিয়ে ভদ্রকে বলে, ভাই, রেস্টুরেন্টের সামনে মানিজ্জত নিয়ে টানাটানি করো না। আঁখি ওদের মাঝখানে কিছুই বলে না। দুজন ইউনিভার্সিটির প্রফেসর, কাকে কি বলবে? বেচারি এক কথায় ফেসে গেছে ওদের মাঝখানে। বেলুন ফুলিয়ে ভদ্র আর বাকির দুজনে ঝগড়া করতে করতে উঠে যায়। কোথায় যেন যায় আঁখি বলতে পারে না। এদিকে বসে বসে তার পা ভার হয়ে আছে, পেটটাও গ্যাস জমে ফুলে ফেপে আছে। আঁখি আশেপাশে তাকিয়ে নিরাপত্তা বুঝে নিল। একটা বেলুন ফুলিয়ে সেটা আবার শব্দ করে ছেড়ে দিল, তার সাথে চুপি চুপি গ্যাসটাও ছেড়ে দিল। তখন বাকের পেছন থেকে এসে চুপচাপ বসে পড়ল সোফায়। আঁখি বাকেরকে দেখে লজ্জায় আবার চোখ বন্ধ করে বেলুন ফোলাতে শুরু করলো। বাকের কোনো ভঙ্গিমা না দেখালেও আঁখি পরপর 3টা বেলুন একদমে ফুলিয়ে ফেলল। সবটাই লজ্জা থেকে মুক্তি পাওয়ার আশায়। আঁখিকে এভাবে বেলুন ফোলাতে দেখে বাকির গলা খাকারি দিয়ে বলল, আখি, আস্তে আস্তে ফোলাও, গাল লাল হয়ে আছে তো। আঁখিকে আর পাইকে বেচারি বেলুন রেখে দিয়ে উঠে গেল চুপচাপ। আর এলোই না এখানে। আঁখি যাওয়ার পর বাকের জোরে জোরে হাসলো না, শুধু মুখ চিপে একটু মুচকি হাসি দিল আঁখির বুদ্ধি দেখে। মেয়েটার বুদ্ধি আছে বলতে হবে। আরেকদিকে রঞ্জন, শ্রাবণ, আশার আর আয়না মিলে গিফট র্যাপিং করছিল। সেখানে ভদ্র এসে শ্রাবণকে চোখ মারে। আয়না, রঞ্জন দুজনেই ওর দিকে উদ্ভট চোখে তাকায়, যেন এই মুহূর্তে ভদ্র সবচেয়ে আশ্চর্যজনক একটা কাজ করেছে। আর আশার মিটিমিটি হাসছে, কারণ এটা ওরই প্ল্যান, আয়না আর রঞ্জনকে জেলাস ফিল করানোর জন্য। আর সেই বুদ্ধি মনে হয় কাজেও লেগেছে। রঞ্জন ভদ্রকে এক পা দিয়ে লাথি মেরে বলে, হাওয়ার্ড বলা যিনি চাও চোখ মারতে মনে চায় না, সর আনতে। ভদ্র রঞ্জনকে দুয়ানা পাত্তা না দিয়ে বলে। তুষার, বন্ধুর বোন মানে আমার বোন না? আয়না এবার কেচিটা ফট করে ডাইনিং টেবিলের ওপর রেখে গায়ে থাকা ওড়নাটা কোমরে শক্ত করে বাঁধে। টেবিলের ওপর থেকে একটা কাঁটা চামচ নিয়ে বলে, তাই না? বন্ধুর বোন, বোন না হলে কি বউ? তবে আয়, দেখাচ্ছি মজা তোমাকে, ভোতরের বাচ্চা, দাঁড়া খালি। দুজনে মিলে দৌড়াদৌড়ি শুরু করেছে পুরো শিপের ভেতর। ওদের চেঁচামেচিতে বাকিরা কানে হাত দিয়ে বসেছে, কেউ শব্দ করে হাসছে। শিশির, হাসান আর হিমা লিভিং রুমের সোফায় বসে পায়ের ওপর পা তুলে পপকর্ন খেতে খেতে বলে, ইটস টু মাচ বিনোদন, জাস্ট ইট অ্যান্ড এনজয়। শিবের সামনের ফরহেডের সব সাজানো গোছানো শেষ হয়ে গেলে সবাই এখন সেখানে দাঁড়িয়ে চিন্তা করতে থাকে কিভাবে তুষারকে এখানে আনা যায়। আশার তো নখ কামড়ে এদিক ওদিক পায়চারি করছে, কিভাবে কি করবে সেই ভেবে। 12টা বাজতে আর মাত্র 20 মিনিট বাকি। তুষারকে
ম্যানেজ করতে গেলেও অনেক সময় লাগবে। হুট করে একটা চিন্তা মাথায় আসতেই আশার পট করে তুড়ি বাজায়। ওর চেহারাতেও উজ্জ্বলতা সৃষ্টি হয়। সবাইকে হাতের ইশারায় কাছে ডেকে নিজের প্ল্যানিংটা বলে। আষাঢ়ের কথা শুনে সবাই দীপানিতার দিকে তাকিয়ে হাত জোড় করে, যেন ও কাজটা করে। আর দীপানিতার তো এখন নিজেকে কুরবানির পশু লাগছে। ভাবছে তুষার যদি রেগে যায় তো খবরই আছে। আজকে তুলে আছাড় মেরে আর মাটিতে ফেলবে না, সোজা পানিতে ফেলবে। তারপরেও হাসপাস করতে করতে দীপানিতা 3 তলায় তুষার যেই রুমে কাজ করছে সেখানে যায়। রুমের দরজার সামনে এসে দীপানিতার হাত পা কাঁপছে। যে প্ল্যান দিয়েছে আশার, হাত পা কাঁপারই কথা। দীপানিতা একবার ভাবছে দরজায় টোকা দিবে কিনা, আবার ভাবছে এমনিতেই ঢুকবে কিনা। 7-5 ভেবে দীপানিতা দরজায় 2বার টোকা দিল, কিন্তু ভেতর থেকে কোনো সারা শব্দ এলো না। তাই দীপানিতা দরজার বাইরে আর দাঁড়িয়ে না থেকে ঘরে ঢুকে গেল। ঘরে ঢুকে যেন দীপানিতার কলিজাটা ঠান্ডা হয়ে গেল। মাশাআল্লাহ। মৃদু আওয়াজে দীপানিতার ঠোঁট থেকে শুধু এই কথাটাই বের হলো। চেয়ারে হেলান দিয়ে তুষার কাজ করতে করতে ঘুমিয়ে গেছে। মাথাটা বেঁকে আছে দরজার দিকে। আর একটু এগোলেই মাথাটা ঝুঁকে যাবে, হয়তো তার জন্য ঘুমটা ভেঙে যাবে। দীপানিতা চুপচাপ নিঃশব্দে পা ফেলে তুষারের কাছে এগিয়ে যায়। গিয়ে তুষারের এলোমেলো চুলগুলো গুছিয়ে দেয়। গালে আলতো হাত রেখে মুচকি হাসে। দীপানিতার গালে হাত রাখার কারণে সুরসুরি পেয়ে তুষারও ঘুমের ভেতর মুচকি হাসে। এতে তার ঠোঁটের পাশের টোলখানা পুনরায় উদয় হয়। দীপানিতা আলতো হাতে সেই টোলখানাও ছুঁয়ে দেয়। এই জিনিসটার উপর দীপানিতার আজীবন লোভ থেকে যাবে। যতই দেখুক লোভ কমে না। হঠাৎ দীপানিতার চোখ তুষারের গলার উঁচু হাড্ডি মানে অ্যাডামস অ্যাপেলের দিকে চোখ যায়। বড় একটা ঢোক গিলে দীপানিতা যেই তুষারের গলায় হাত দিতে যাবে, অমনি তুষার খপ করে দীপানিতার হাত ধরে ফেলে। ভয়ে কেঁপে ওঠে দীপানিতা। এখানে এসে তুষারকে দেখে কি করতে এসেছিল সেটাই গুলিয়ে ফেলেছিল। আর এখন তুষার না জানি কি করবে। দীপানিতাকে ভয় পেতে দেখে তুষার দুষ্ট হেসে বলে, আমার ঘুমের সুযোগ নিচ্ছিলে দীপ? নিলে এখন নাও, আমি বারণ করবো না। দীপানিতাকে হ্যাঁচকা টান মেরে তুষার নিজের কোলের উপর বসিয়ে নিজের সাথে মিশিয়ে ফেলে। লজ্জায় রাঙা হয়ে যায় দীপানিতার মুখ। সদ্য ফোটা ফুলের পাপড়ি বাতাসে যেভাবে কেঁপে কেঁপে ওঠে, ঠিক সেভাবেই কাঁপতে থাকে ওরষ্ঠ যুগল। তুষার সেটা দেখে ভারী প্রেম পায়। দীপানিতার কানের কাছে মুখ নিয়ে তুষার হাঁচকে স্বরে বলে, এখন যদি তুমি সুযোগ না নাও দীপ, আমি কিন্তু সুযোগ ছাড়বো না। আমার কিন্তু খুব প্রেম পাচ্ছে। অসহায় দীপানিতা তুষারকে ডাকতে এসে কিসের ভেতর ফেসে গেল। কাছে মাঝে মুখ করে দীপানিতা তুষারের দিকে তাকিয়ে বলে, শুনুন না, আমি খাইনি সেই সন্ধ্যা থেকে, খিদে পেয়েছে। আগে খেয়ে নি, অনেক খিদে পেয়েছে। বাইরের টেরিটরিতে গিয়ে বসে আকাশের তারা দেখব আপনার সঙ্গে, চলুন না। দীপানিতার কথায় দীর্ঘশ্বাস ফেলে তুষার। মাথা ডানে বামে নাড়িয়ে বলে, তোমায় নিয়ে আর পারলাম না। খাওনি কেন? আচ্ছা, নিচে গিয়ে খাবো, ঠিক আছে? কিন্তু আকাশে তারা দেখতে দেখতে আমায় অন্য কিছু করতে দিতে হবে। মানেটা কি বোঝালাম আশা করি। তুষারের এরকম ঠোঁট কাটা কথায় দীপানিতা কানে হাত দিয়ে বলে, হয়েছে হয়েছে, অনেক বুঝেছি, এবার চলুন আগে। দীপানিতা তুষারের কোল থেকে সরে ওর হাত ধরে টেনে নিয়ে গেল শিপের ফরহেডের উদ্দেশ্যে, যেখানে তুষারের জন্মদিনের আয়োজন করা হয়েছে। তুষার শিপে দরজা দিয়ে বের হয়ে সবকিছু দেখে কেমন চুপচাপ হয়ে গেল। আশেপাশে সব কত সুন্দর লাইটিং করে বেলুন দিয়ে সাজানো হয়েছে। বড় একটা টেবিলের উপর স্নো কেকটা মাঝ বরাবর রাখা হয়েছে। তার পাশে জুস সহ বিভিন্ন খাবার, ক্যান্ডেল, সবকিছুই খুব সুন্দর। তুষারকে চুপ থাকতে দেখে সবাই একসাথে জন্মদিনের উইশ করা শুরু করে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। কেউ মিয়া ভাই, কেউ বন্ধু বলে উইশ করে। সবার শেষে দীপানিতা তুষারের দিকে হাস্যজল চেহারা নিয়ে তাকিয়ে আস্তে আস্তে বলে, হ্যাপি বার্থডে স্নোম্যান। তুষার কিছু মুখে বলে না, শুধু চোখের পাতা একবার ফেলে সায় জানায়। ওর মুখের হাসিটুকু কেমন যেন মিলিয়ে গেছে। চোখের চাহনিতেও কেমন একটা নীরবতা বিরাজ করছে, কিন্তু কাউকে কিছু বলছে না। দীপানিতা তুষারের হাত ধরে ওকে নিয়ে যায় কেকের সামনে। তখন ভদ্র তুষারকে বলে, দোস্ত, মুখটারে এরকম করিস না। দেখ, তোর বউ নিজে কেক বানিয়েছে। আমি আর আয়না জানি তুই জন্মদিন পালন করিস না, কিন্তু ভাবি এত করে বললো যে আর বারণ করতে পারিনি। প্লিজ রাগ করিস না দোস্ত। দীপানিতা হাতে ছুরিটা নিয়ে ভদ্রকে বলে, এখন আর কি রাগ করবেন ভদর ভাই, এখন কেক কাটার সময়, ধরুন। তুষারের হাতে ছুরিটা দিলে তুষার সেটা নিয়ে কোনো রকমে কেকটা কেটে দীপানিতার মুখে
খানিকটা দিয়ে উপরে চলে যায়। এতে ভদ্র আর আয়না বাদে বাকি সবাই অনেক অবাক হয়। দীপান্বিতারও মনটা ভেঙে যায় তুষারের আচরণে। তখন ভদ্র সবাইকে সান্ত্বনা দিয়ে নিজে তুষারের কাছে যায়। তুষার ঘরে থাই গ্লাসের সামনে দাঁড়িয়ে বাইরের পানির প্রবাহের দিকে তাকিয়েছিল। পেছন থেকে ভদ্র এসে তুষারকে বলে, ভাবি এত কষ্ট করে সব আয়োজন করলো, এভাবে চলে এলি কেন? তুষার ভদ্রের কথায় কিছু না বলে উল্টো পেছনে ঘুরে ভদ্রের কলার ধরে টেনে দাঁতে দাঁত চিবিয়ে বলে, তুই জানিস না জানিস না জানিস না তুই কেন আমি জন্মদিন পালন করি না? কেন করলি বল? সব জানার পরও কেন করলি? চেঁচিয়ে ওঠে তুষার। ভদ্র ওর হাত ধরে ওকে সান্ত্বনা দিতে চাইলেও পারে না। তুষার ওর কলার আরো শক্ত করে ধরে সারা ঘর কাঁপিয়ে গর্জন করে বলে, এটা আমার জন্মদিন, কিন্তু আমি তুষার নই। তুষার নই আমি আমি তুষার চৌধুরী নই। তাই তুষার চৌধুরী হয়ে আমি কোনো জন্মদিন পালন করতে পারবো না। এবার ভদ্র রেগে গিয়ে তুষারের বুকে ধাক্কা মেরে চেঁচিয়ে ওঠে, জানি তুই তুষার চৌধুরী নোস, কিন্তু কেকের উপর তাকিয়ে দেখেছিলি স্নো ওয়াটসন লেখা ছিল ওইখানে, তুষার নয়। একদম শুধু শুধু এতগুলো মানুষকে কষ্ট দিলি, স্বার্থপর একটা। তুষারও বাজখাই গলায় চেঁচিয়ে স্বীকারোক্তি দেয়। হ্যাঁ হ্যাঁ, স্বার্থপর আমি। এতগুলো বছর ধরে আমাকে অন্তত এটুকু জেনেছিস, আমি স্বার্থপর। দ্বীপের জন্য আমি সব করতে পারি, সব জ্বালিয়ে পুড়িয়ে সব ছাড়খাড় করে দিতে পারি, সবাইকে নিজের রাস্তা থেকে সরিয়ে দিতে পারি, বুঝছিস? আমার দ্বীপকে আমি ওর জন্মের আগে থেকে আগলে রেখেছি। কারো সাধ্যি নেই আমার থেকে ওকে কেড়ে নেওয়ার। এর জন্য যদি আমাকে পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ হতেও হয়, সেটাও এই স্নো ওয়াটসন হয়ে দেখাবে। আর আরেকটা কথা, আই এম নট তুষার চৌধুরী, আই এম স্নো ওয়াটসন। আই এম অরল চৌধুরী। আমি অরল চৌধুরী, চৌধুরী বংশের আসল বড় সন্তান। অরল চৌধুরী আমি। আর আমার এই অনলের দাবানলে আমি যে কাউকে পোড়াতে রাজি। অনলের এই ভয়ঙ্কর স্বীকারোক্তি যেন সারা ঘরকে মৃদু বানিয়ে দেয়। ভদ্রেরও কোথাও একটা গিয়ে যেন ভয় হয়। সেই প্রায় 19 বছর হয়ে গেল এই ভয়ঙ্কর খেলায় মেতেছে অনল। এই খেলায় সে কতজনকে পুড়িয়েছে সেটা একমাত্র ভদ্র, বাকের এবং আশারই জানে। এই 3 জনই অনলকে কোনো দিন অমান্য করেনি, আজও করবে না। কিন্তু প্রত্যেকের মনের মধ্যে একটা অজানা আশঙ্কা বিরাজ করে সব সময়। না জানি সামনে সেই আসল খেলায় ময়দানে কি হয়। যদি সে ফিরে আসে তাহলে আবারও নোংরা হতে হবে অনলকে। কিন্তু অনল চৌধুরী তো তার দ্বীপকে ছাড়বে না, কোনো মূল্যেই না। আপনারা যাকে এতদিন তুষার ভেবেছেন সে আসলে অনল। দীপান্বিতাকেও শুরু থেকে অনলই ভালোবেসেছে, বিয়ে করেছে। আর আপনাদের বাকি প্রশ্নগুলো জমিয়ে রাখুন, ইনশাল্লাহ সামনের পার্টে সব উত্তর পাবেন। জানি তুষার নামটা আপনাদের প্রিয়, কিন্তু এখন থেকে অনলকে ভালোবাসতে শুরু করবেন ইনশাল্লাহ। কারণ তুষার নামে যার ভালোবাসায় আপনারা মুগ্ধ হয়েছিলেন সে আসলে অনল চৌধুরী, তুষার চৌধুরী নয়। ভদ্র অনেক জোরাজোরি করে তবেই অনলকে নিচে নামাতে পারে। সকলের চেহারায় কালো অন্ধকার নেমে এসেছিল। অনলকে দেখে সবাই আবার আনন্দে উচ্ছ্বাসিত হয়ে যায়। দীপান্বিতা এক কোণে দাঁড়িয়েছিল মন খারাপ করে, সেও খুশি হয়ে দৌড়ে যায় অনলের কাছে। আপনি এসেছেন? দীপান্বিতার সামনে আসতেই ভদ্র সেখান থেকে সরে যায়। অনল দীপান্বিতার গালে হাত রেখে সেখানে আদুরে হাত বুলিয়ে বলে, সরি দীপ, চলো আমরা আনন্দ করবো এখন। দীপান্বিতা অনলের মুখের কথায় খুশি হয়ে ওকে জাপটে ধরে। অনল দীপান্বিতাকে নিজের বক্ষপিঞ্জরে আগলে রাখে। দীপান্বিতার কানে মুখ নিয়ে ফিসফিস করে বলে, আই লাভ ইউ দীপ, আই লাভ ইউ সো মাচ। সরি দীপ, খুব 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 সরি। দীপান্বিতা অনলের কানে কানে বলে, আই লাভ ইউ টু স্নোম্যান। ওদের খুশি দেখে বাকিরাও খুশি হয়ে যায়। সবাই মিলে একসাথে পার্টি করে সারা রাত। নাচ গান হই হুল্লোড়ে মেতে থাকে সবাই খোলা আকাশের নিচে নীল সাগরের বুকে। প্রায় 5 দিনের যাত্রা পেরিয়ে গেছে। ওরা এখন প্রশান্ত মহাসাগরের বুকের ওপর পাড়ি জমাচ্ছে। বড় বড় স্রোতে দুলে উঠছে এত বড় জাহাজখানা। সে আনন্দে মেতে উঠছে সবাই। সবার মনে অজানা ভয় থাকলেও সবাই সব আনন্দটুকু লুফে নিতে চাইছে। আজকে সবাই মিলে ফরডেকে সোফায় বসে গল্প আড্ডা মারছে। অনল এক কোণে জাহাজের রেলিং ধরে দাঁড়িয়ে কি নিয়ে যেন বিভোর হয়ে আছে। সাদা শার্ট ইন করা ছাড়া পরেছে, তার সাথে গ্রে সুইট প্যান্ট। ধূসর রঙা চুলগুলো বাতাসে উঠছে। ধূসর রঙা চোখ দুটো যেন কি খুঁজে বেড়াচ্ছে এই সাগরের বুকে। হঠাৎ কাঁধের উপর আলতো হাতের স্পর্শ পেয়ে ধ্যান ভাঙে অনলের। কি ভাবছেন? অনল ডানে বামে মাথা নাড়িয়ে বোঝায় কিছু না, কিন্তু দীপান্বিতা এই উত্তরে শান্ত হয় না, বরং কোমরে হাত দিয়ে কাপড় রাগ দেখানোর ভান করে বলে, কিছু তো হয়েছে, কি ভাবছেন বলুন।
অনল দীপানিতার রাগ দেখে মৃদু হেসে দীপানিতাকে নিজের দিকে পিঠ ঘুরিয়ে পানির দিকে মুখ করে দাঁড়ায়। অনল কিছুটা অন্যমনস্ক হয়ে সামনের পানির স্রোতের দিকে তাকিয়ে বলে, আচ্ছা দীপ, তুমি আমাকে ভালোবাসো তো? মানে আমার আমিটাকে ভালোবাসো তো, নাকি শুধু নামের উপর? অনল নিজেও কথা সাজিয়ে বলতে পারছে না দীপান্বিতার সামনে, কারণ সে খোলাখুলি এখন কিছুই বলতে পারবে না। আর দীপান্বিতাও অনলের কথা বুঝতে পারছে না। কপাল কুঁচকে দীপান্বিতা অনলকে বলে, কি ভাবছেন এইসব? আমি আপনাকে ভালোবাসি, আপনি মানুষটাকে ভালোবাসি, আমি আপনার আত্মা, আপনার ভালোবাসার ধরনকে ভালোবাসি। এই পৃথিবীতে আপনি আমাকে যেভাবে ভালোবেসেছেন আর আগলে রেখেছেন, সেটা হয়তো আর কেউ পারতো না। তাই এসব আলতু ফালতু চিন্তা করবেন না, একদম বাচ্চাদের মতো এভাবে বলবেন না। এখন চলুন ওইদিকে। দীপান্বিতা অনলের হাত ধরে ওকে নিয়ে যায় সবার মাঝে। এরপর মাথায় হাত দিয়ে দেখে মাথার কাঁটাটা কোথায় যেন খুলে পড়ে গেছে। সেটা খুঁজতেই একটু আলাদা হয়ে যায়। আর অনল এদিকে সবার সঙ্গে বসে কথা বলতে শুরু করে। এই আকাশের অবস্থা তো ভালো না রে দোস্ত, কি করবি? সেটাই তো দেখছি মিয়া ভাই, চলো সব গুছিয়ে ভিতরে গিয়ে বসি, আল্লাহ ভরসা। জানতাম আমি এরকম কিছু একটা হবেই হবে, কিন্তু তোদেরকে সেটা কে বোঝাবে? আমার বউকে উস্কে দিবি তো তোরা? ওদের কথার মাঝের হাওয়া একদম ভারী হয়ে আছড়ে পড়তে শুরু করে। ঝড় শুরু হয়ে যায় একদম মুহূর্তের মধ্যে। অনল চারপাশে তাকিয়ে দীপান্বিতার খোঁজ করে। এই দীপ কই? দীপ কই রে? দীপ কোথায় তুমি? না দীপ! অনলের চিৎকারে সবাই অনলের দৃষ্টি অনুসরণ করে সেই কোণার দিকে তাকায়, যেখান থেকে মাত্র দীপান্বিতা পানিতে পড়ে গেল। অনলের কলিজাটা যেন ছিঁড়ে দুই ভাগ হয়ে গেল। ধক করে যেন বুকের হৃদস্পন্দন থেমে গেল। চোখ দুটো বড় বড় হয়ে গেল। ঝড়ের প্রকোপও একদম বেড়ে গেছে। এই ঝড়ে এই স্রোতে ভেসে গেছে দীপান্বিতা। অনল যেন কয়েক মুহূর্তের জন্য থমকে গিয়ে আবার খেয়ে ফিরে পায়। এক ছুট দিয়ে পানিতে লাফ দেওয়ার জন্য উদ্যত হয়, কিন্তু তার আগে বাকিরা এসে ওকে জাবড়ে ধরে। ভাই থাম ভাই, যাস না, দাঁড়া দেখছি কি করা যায়। এভাবে গেলে তো তুইও ভেসে ভেসে যাবি। মিয়া ভাই মাথা ঠান্ডা করো, আমাদের সাথে আনা এক্সপার্টদের খবর দাও রঞ্জন ভাই জলদি। ছাড় আমাকে, ছাড়। আমার দীপ, আমার দীপ, আমার শখের, আমার আদরের আমার দীপ, ছেড়ে দে। ও মরে যাবে, ছেড়ে দে আমাকে। আমি ওর জন্য কি না করিনি, ওকে এভাবে হারাতে পারবো না, ছাড়। ওদের হাত ছাড়িয়ে অনল আশার, ভদ্র আর শিশিরের মুখে পরপর ঘুষি লাগিয়ে গর্জন করে ওঠে। বারণ করেছিলাম, শুনিসনি? বারণ করেছিলাম। আমার দীপ মরে গেলে আমি বাঁচবো কি নিয়ে? কেন এলি? কেন শুনলি না? সব ঝড় শুধু আমার দেবকে কেন পোহাতে হয়? কেন? ঝোড়ো হাওয়ার সাথে প্রবল ধারায় বৃষ্টিপাতে সবাই ভিজে একসা হয়ে গেছে, কিন্তু এখন আর কারো ভেতরের যাওয়ার তাড়া নেই। সবার মন কেমন যেন মরে গেছে। অনল দীপান্বিতার কথা ভেবে ধপ করে ফ্লোরে বসে পড়ে, হারিয়ে যায় সেই পুরনো স্মৃতিতে। একটা বড় হাসপাতালের কেবিনে বসে আছে তিনজন বাচ্চা। বয়স আর কত হবে? একজন 11-12 বছর, আর বাকি দুটো ছেলে মেয়ে 9-10 বছর হবে। ওদের সাথে 4 জন বডিগার্ডও আছে। 2 জন ছেলে 2 জন মেয়ে। হঠাৎ কান্নার আওয়াজ এলো 3টে বাচ্চার কানে। 2 জন খুশিতে লাফ দিয়ে উঠল, আর আরেকজন শুধু মুচকি হাসলো। একজন আমেরিকান মহিলা ডাক্তার একটা বাচ্চাকে কোলে নিয়ে ধূসর রঙা চুলের বাচ্চাটার সামনে এসে বলল, You have a sister now? অনল মহিলা ডাক্তারের কথায় কপাল কুঁচকে বলল, Who said she's my sister? I will make her my wife in future. মহিলাটা অনলের কথায় হাঁ হয়ে গেল। চোয়াল ঝুলিয়ে রেখে অনলের কোলে দিল সদ্য জন্ম নেওয়া শিশুটিকে। অনল আলতো হাতে বাচ্চাটাকে কোলে নিয়ে বলল, Look at me, baby. I'm not your brother. I'm your future husband. By the way, you're so pretty. Nice to meet you. বলে অনল মুচকি হাসলো। ভদ্র আর আয়নাও ওর সাথে বাচ্চাটাকে দেখতে লাগলো। আয়না উৎসুক হয়ে অনলকে বলল, দোস্ত দে না, আমি কোলে নেই। অনল আয়নার দিকে তাকিয়ে বলল, Wait, I'm talking with her. Look, baby. আমি তোমাকে একটা নাম দিব। যেহেতু তোমার নাম দীপ্তি, তাই তোমার নাম আমি দিলাম দীপান্বিতা। দীপান্বিতা শিকদার। আর তোমাকে আমি ডাকবো দীপ বলে। ডিও? অনল ছোট দীপান্বিতার দিকে নিজের ছোট আঙ্গুলটা রাখে। ছোট দীপান্বিতাও সেই আঙ্গুল 2 হাত দিয়ে ধরে। ছোট এই বাচ্চাটার বড় বড় চোখে তাকানো সেই যে মায়া, তা কি করে ভোলা যায়? কল্পনা ছেড়ে বেরিয়ে আসে অনল। চোখের অবারিত পানির ফোঁটা ফেলে হাঁটু গেড়ে বসে তীব্র হাহাকার করে ওঠে। ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও আমার দীপকে,
ফিরিয়ে দাও। সব নিয়ে যা, শুধু আমার দীপকে রেখে যাও। তোমার এই শাস্তি আমি ফিরিয়ে দিলাম, সব শাস্তি মাথা ব্যথে নেব, কিন্তু এটা পারবো না। আমার বুকটা ছেড়ে যাচ্ছে, ফিরিয়ে দাও। দুই হাত পেতে ভিক্ষে চাইছে, আমার দীপকে, আমার ছোট্ট জানকে ফিরিয়ে দাও। এই অনলের দাবানলে সব পড়তে আছে, কিন্তু দীপকে হারাতে রাজি না আমি। ফিরে দাও না হে প্রভু, তোমার তো সব আছে, আমার তো কিছুই নেই। আমার দীপ ছাড়া কেড়ে নিও না ওকে, ফিরিয়ে দাও। নিয়ে যাও তোমার এই ভয়ঙ্কর তাণ্ডব, এই ঝড়, এই বৃষ্টি নিয়ে যাও, শুকিয়ে দাও সব বাণী। ফিরিয়ে দাও আমার জীবন, আমার দ্বীপ, আমার সে ছোট্ট দ্বীপ যাকে দীর্ঘ 1 বছর আমি আগলে রেখেছিলাম নিজের বুকের পিঞ্জরে। দিয়ে দাও আমায়, ফিরিয়ে দাও আমায়। আর নিজেকে সামলে রাখতে পারে না অনল, জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। বাকিরাও সাথে সাথে ওকে ধরে ভেতরে নিয়ে যায়। প্রায় 2 ঘন্টা পর জ্ঞান ফিরে অনলের। অনলের পাশে শিশির, হাসান, রঞ্জন, বাকির, ভদ্র আর আশার দাঁড়িয়েছিল। জ্ঞান ফিরে প্রথমে নিজের অবস্থান বুঝে নিতে চেষ্টা করে। এরপর যখন এক এক করে সব ঘটনা মাথায় আসে তখনই পাগলের মতো করতে শুরু করে। আবার দ্বীপ কই রে? দ্বীপ কই? ডুবে গেছে নাকি? মরে গেছে? আমার ছেড়ে চলে গেছে? আমিও যাবো। ভদ্র, আশার ভাই আমার, আমিও যাবোর সঙ্গে। কথাগুলো বলতে বলতে অনল কেমন যেন বাচ্চাদের মতো কাঁদতে থাকে। তখন আশার আর ভদ্র ওকে ধরে আশ্বাস দিয়ে বলে, দীপ আছে, ভালো আছে, কিন্তু এখনো জ্ঞান ফেরেনি। আয়না, শ্রাবণ, আখি ওরা সবাই ওর ঘরে আছে। বাচ্চামো ছেড়ে কয়েক মুহূর্তের জন্য দম নেয় অনল। ভদ্রের কথা শুনে থেমে যায় সব দাপাদাপি। নিজের বুকের ডানা ঝাপটানি থেমে যেতেই বিছানায় ধপ করে শুয়ে বড় বড় শ্বাস নেয়। কিছুক্ষণ দম নিয়ে ছুটে যায় যেখানে দীপানিতা আছে। সেই রুমের ভেতর ঢুকেই পা থেমে যায় অনলের। একটা সাধারণ কামিজ পরা, বড় বড় চুলগুলো সব ভেজা। রমণী তার শুয়ে আছে বিছানার উপর জ্ঞানহীন হয়ে। তারপরেও বুকটায় শান্তি পায় এই ভেবে যে বেঁচে তো আছে। অনল তার ভাঙা ভগ্ন শরীর নিয়ে দীপানিতার কাছে গিয়ে বসে। বাকিরা ওদের রেখে চলে যায় সেখান থেকে। অনল দীপানিতার শরীরটাকে সেই প্রথম দিনের মতো আগলে নিয়ে নিজের কোলে মাথা রেখে শুয়ে চুমু খায় ইচ্ছে মতো। কান্না যেন আজকে বাদ মানছে না অনলের। কাঁদো কাঁদো গলায় দীপানিতার সারা গায়ে ঠোঁট ছুঁয়ে বলে, কি করতাম বলতো তোকে ছাড়া? খচ্ছর ছেমরে তুই, তোর মতো একটা খাচ্ছরকে আজীবন বাসে চাই আমি। আমাকে ছেড়ে কোথায় যেতে চাইছিলি? হ্যাং ভেঙে দেবো একবারে, খাচ্ছর ছেমরে একটা। অনল যখন দীপানিতাকে আগলে ধরে ওর মাথায় চেহারায় হাত বুলিয়ে দিচ্ছিল তখন ওদের দরজায় টোকা দিয়ে রঞ্জন বলে, আসবো? ডাক্তার এসেছেন তোর চেক আপের জন্য। অনল কিছু বলে না, দীপানিতাকে বালিশে শুয়ে দেয়। অনলকে চুপ থাকতে দেখে সেটাকে সম্মতি ভেবে রঞ্জন ডাক্তারকে নিয়ে ভেতরে আসে। দীপানিতাকে আগেই ডাক্তার দেখে গেছে। তুষার যেহেতু এখন জেগেছে তাই ওর চেক আপ দরকার। রঞ্জন এসে ডাক্তারকে বলে অনলের চেক আপ করতে, কিন্তু অনল নিষেধ করে বলে, আমায় দেখতে হবে না, আমি ঠিক আছে। আমার দীপকে দেখুন, ওর জ্ঞান ফেরানোর চেষ্টা করুন। তখন ডাক্তার অনলের কথায় জবাবে বলেন, আপনার ওয়াইফকে মেডিসিন দেওয়া হয়েছে, উনি এখন ঘুমোচ্ছেন আর ওনার শরীর খুবই দুর্বল। তবে আপাতত শি ইজ আউট অফ ডেঞ্জার, চিন্তার কারণ নেই। সেবা যত্ন করলে ঠিক হয়ে যাবে, তবে দেখতে হবে যেন কোনো ট্রমার মধ্যে না পড়ে। এই বলে ডাক্তার সেই রুম ত্যাগ করে। রঞ্জনও চলে যেতে নাই, কিন্তু কিছু একটা মনে করে আবার পেছন ফিরে ডাক দেয়। অনল তখন দীপান্বিতার গায়ে চাদর তুলে দিচ্ছিল ভালো মতো, কিন্তু রঞ্জনের কথায় ওর হাত থেমে যায়। তবে অবাক হয় না। হাত এক মুহূর্তের জন্য থেমে গেলেও আবার পুনরায় দীপান্বিতার গায়ে চাদর তুলে দিয়ে গম্ভীর কণ্ঠে বলে, বাইরে চল। এই বলে অনল রঞ্জনের সাথে বাইরে যায়। শিপের সাইডের রেলিং ধরে দাঁড়িয়ে দুজন মহাসাগরের ঢেউয়ের দিকে তাকিয়ে কথোপকথন শুরু করে। তাহলে আমার সন্দেহ ঠিক, তুই তুষারের নস, তুই আসলে অনল। জেনে যেহেতু গেছিস, তাহলে তো ঘটা করে জিজ্ঞেস করার কি আছে? সেটাই। প্রথম দিন তোর ব্যবহারটা আমার কাছে অচেনা লেগেছিল। তুষার কখনো তোর মতো এত গাম্ভীর্য নিয়ে চলেনি। তোর হাব ভাব সব দেখেই আমার সন্দেহ হয়েছিল তুই যে অনল। শুধু শিওর হতে চাইছিলাম, বিশেষ করে দীপান্বিতা প্রতি তোর আকর্ষণ, এটা আমাকে আরও বেশি করে ভাবিয়েছিল। তুই যদি এইখানে থাকিস তাহলে তুষার কই? জেলে? অনল স্ফীত হেসে নিজের ডান হাত দিয়ে রেলিংয়ে আলতো হাতে 2 বার বাড়ি দিয়ে বলে, ওই হারামিটার কথা না হয় নাই বলি। ও আছে কোন এক চুলোয়, বেঁচে আছে, ভালোই আছে। আর তোর মনে হয় আমিও চৌধুরী নিজের শখের ছেলেকে জেলে রাখবে? তা ঠিক,
কিন্তু ওই তুষার যত শয়তান হোক, ওটা একটা মাথা নোটা। ও কিছুতেই ওই খুনটা করেনি। তাহলে কি শ্শ্, অনেক বলে ফেলেছিস। নিজের ভালো চাস তো চুপ। তোর বাপ চাচারা যে সাধু নয়, সেটা তো তোকে আলাদা করে বোঝাতে হবে না। সো বি কেয়ারফুল। কথাটা বলেই বাঁকা হাসে অনল। রঞ্জনও চুপ করে যায়। অনলের চোখে একটা পৈশাচিক ঝলক ফুটে ওঠে। ঠোঁটের কোণেও সেই ভয়ানক পৈশাচিক হাসি। রঞ্জনের কেমন যেন গা শিউরে ওঠে সেই হাসিতে। কথা ঘুরিয়ে অনল নিজেই অন্য কথায় চলে যায়। দেবকে কি করে পেলি? রঞ্জন নিজের গলা পরিষ্কার করে একটু নড়ে চড়ে দাঁড়িয়ে বলে, আমি যখন সব এক্সপার্টদের ডেকে নিয়ে নিচে নেমেছিলাম, তখন পরে আসার সঙ্গে সঙ্গে আমাকে রিল আর ব্ল্যাক জামা কাপড় ধরে টানতে শুরু করে। আমি ওদের টানাটানির কিছুটা সন্দেহ করে ওদের অনুসরণ করি। ওরা আমাকে শিপের পিছনটায় নিয়ে যায়। সেখানে গিয়ে দেখি দীপান্বিতা। ভাবি বল। এত সিরিয়াস কথার মাঝখানে অনলের এই কাঠখোট্টা গলায় বলা কথাটা বিরক্তিকর মনে হয় রঞ্জনের কাছে। কপাল কুঁচকে বিরক্তি ভাব প্রকাশ করে বলে, সিরিয়াস কথায় ফাজদাম করিস না। এরপর আমি পিছনে গিয়ে দেখি তোর বউ মানে ভাবি হয়েছে শান্তি। ও পড়েছিল জ্ঞান হারিয়ে। তারপর আমি ওকে নিয়ে এখানে আসি। অনল আবারও ব্রুচিয়ে রঞ্জনকে জিজ্ঞেস করে। তুই কোলে করে এনেছিস আর কাউকে বলতে পারলি না? আমায় ডাকতি। রঞ্জন এবার বিরক্ত হয়ে মুখ বেঁকিয়ে বলে, তোর বল ফাউল, তুই তো এতক্ষণে ফিট খাটছিলিস আর ওই মুহূর্তে তোর এইসব মাথায় আসে? ওইখানে ফেলে আসলে কি খুশি হইতি? এখন অনল না পারছে নিজের জেলাসি প্রকাশ করতে, না পারছে লুকাতে। এদিক থেকে রঞ্জনের কোনো দোষই নেই। ও উপকারই করেছে। তাই অনল গলা কিছুটা খাকারি দিয়ে বলে, যাই হোক, এরপর কি হলো? দেব কি করে উপরে আসলো? এটা তো তো বউ জাগলেই জানে দেবে। ঠিক আছে, এবার আয়। আর হ্যাঁ, নিজের মুখটা তোর ব্রেনের সাথে বন্ধ রাখবি। রঞ্জন অনলের কথায় আর কোনো হেলদোল না দেখিয়ে চলে যায় সেখান থেকে। অনলও দীপান্বিতার কাছে চলে যায়। দীপান্বিতার কাছে গিয়ে ওর পাশে মাথার কাছে বসে কপালে আলতো চুমু খেয়ে কাতর গলায় বলে, আমি কি আজকে ব্যর্থ হলাম দীপ? নিশ্চয়ই তোমাকে অনেক লড়াই করতে হয়েছিল নিজের জীবনের সঙ্গে, তবু হাল ছাড়নি তুমি। আজকে তুমি শক্তিশালী ছিলে আর আমি দুর্বল হয়ে পড়েছিলাম। আর এমনটা দ্বিতীয়বার হবে না দীপ, আই প্রমিস। দীপান্বিতা নিস্তেজে হাতখানা নিজের হাতে নিয়ে সেখানটায় ঠোঁট আর কপাল ছুঁয়ে দেয়। মনে মনে অসংখ্যবার ভালোবাসি ভালোবাসি বলে। ক্ষমা চায় দীপান্বিতার কাছে। ঢুলু ঢুলু চোখের পাতা টিপ টিপ করে নড়ে ওঠে। ডান হাতে তর্জনীটাও হালকা নড়াচড়া করে। ধীরে ধীরে নিজের চোখের পাতা খুলে আশেপাশে তাকায় দীপান্বিতা। সে তো ভেবেছিল সে হয়তো মরেই যাবে, কিন্তু এভাবেও যে আল্লাহ ওকে বাঁচিয়ে রাখবে এটা বুঝেনি। শেষ মুহূর্তে এসে দীপান্বিতা নিজেও জীবনের আশা ত্যাগ করে দিয়েছিল। তখনই হাতে সুপের বাটিতে চামচ নাড়তে নাড়তে তাতে ফু দিতে দিতে প্রবেশ করে অনল। দীপান্বিতাকে জেগে থাকতে দেখে তাড়াতাড়ি করে পা চালিয়ে বেড সাইড টেবিলে সুপের বাটি রেখে দিয়ে ব্যগ্রভঙ্গিতে দীপান্বিতাকে বলে, তুমি উঠে গেছো দীপ? এখন কেমন লাগছে শরীর? দীপান্বিতা আধো আধো স্বরে বলে, এখন অনেকটাই ঠিক লাগে। অনল দীপান্বিতার জ্ঞান ফেরার পর ওর গলা শুনে খুব দুর্বল হয়ে পড়ে। কিন্তু এই দুর্বলতা শান্তির। ধূসরঙা চোখ বেয়ে গড়িয়ে পড়ে 2 ফোঁটা অশ্রু। অনল দীপান্বিতাকে জড়িয়ে ধরে শক্ত করে। নিজের হৃদয় রক্তক্ষরণ থামিয়ে পাগল প্রেমিকের মতো বলে, এই তো আমার দীপ কথা বলছে। আমার দীপ হারায়নি, আমার কাছে আছে, আমার সাথে কথা বলছে। তোমার গলা শুনে আমার অন্তর শীতল হয়ে গেছে দীপ। এখন শান্তি লাগছে, খুব 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 শান্তি লাগছে। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া দীপ, লাখ লাখ শুক্রিয়া। আর রিল এবং ব্ল্যাককেও ধন্যবাদ তোমাকে নিজের মনোবল ধরে রাখার জন্য। আর একমাত্র আমি ব্যর্থ হয়েছি দীপ। দীপান্বিতা অনলকে সান্ত্বনা দিয়ে ওর গালে হাত দিয়ে চোখের পানি মুছিয়ে দিয়ে বলে, কাঁদছেন কেন? এই স্নোম্যান বাচ্চা হয়ে গেলেন নাকি? এদিকে তাকান, দেখুন আমাকে, আমি একদম ফিট, কিচ্ছু হয়নি আমার। ভাগ্যিস সাঁতার জানতাম। গ্রামে বড় হওয়া মেয়ে আমি, সাঁতারে খুব ভালো আমি। আমাকে হারিয়ে দেওয়া এতটাও সহজ নয়। ঝড়ের সাথে স্রোতের সাথে ভেসে যেতে দেইনি আমি নিজেকে। আপনার ভালোবাসা পাওয়া বাকি কি অনেক? কি করে চলে যাই বলুন তো? আল্লাহর অশেষ রহমত, শিপের পেছন দিকে ভেসে যেতে নিলেও আমি শিপের পেছনের দড়িটা হাতে নাগালে পেয়ে যাই। এরপরে সেই দড়ি শক্ত করে ধরে কোনো রকম উপরে উঠে আসি।
এরপর আমি শরীর কুলায়নি আর আমার। এখন তাই জ্ঞান হারাই আমি। এখনো আমি ঠিক আছি, বুঝলেন? দীপান্বিতার কথা শুনে অনল ওর দিকে গর্বসূচক তাকায়, যেন দীপান্বিতা অনেক বড় ভালো কোনো কাজ করেছেই তো। অনলকে একা হতে দেয়নি, নিজেকে বাঁচাতে পেরেছে, অনলের কাছে ফেরত এসছে। এ কি কম নাকি? এত বড় ঝড় থেকে ফেরত এসেছে, সুস্থ আছে, এটাই অনেক অনেক বড় পাওনা এটা অনলের জন্য। সেদিনের দুর্ঘটনার পরে অনলের আদেশে শিপ দিয়ে ওরা ফিরে আসে। আর যাত্রা শেষ করতে পারে না কেউ। তাও ভালো যে সব ঝামেলা অল্পের উপর দিয়ে গেছে, না হলে কত বড় একটা বিপদ হতে পারত। আশা, শিশির, রঞ্জন, শ্রাবণ, হিমা, হাসান সবাই ফিরে গেছে বাংলাদেশে। এখন আবার দীপান্বিতার ভার্সিটি যেতে হয় নিয়ম করে প্রতিদিন। আজকেও দীপান্বিতা ভার্সিটিতে আছে। আজকে ওয়াটসন ভিলাতে অনল থাকবে না। অনল আর বাকের মিলে দুবাই গেছে এই গত পরশু। কবে আসবে সেটাও বলে যায়নি। তাই দীপান্বিতার সাথে থাকার জন্য আয়না আর ভদ্র এ বাড়িতেই থেকে গেছে। স্নো লাক্সারিস কোম্পানি। আজকে সকাল সকাল দুবাই থেকে ব্যাক করে সোজা আমেরিকায় ল্যান্ড করে অফিসে এসেছে অনল আর বাকের। অনলের কেবিনে অনলের পাশে কিছু ফাইলস নিয়ে দাঁড়িয়ে বাকের জিজ্ঞেস করে, ভাই আপনি কি এখনই যাবেন? অনল কিছু না বলে শুধু বাকের দিকে আর চোখে চোখ গরম দেখিয়ে তাকায়। বাকের ভয় ঘাবড়ে গিয়ে বলে, হয় আচ্ছা, আমি দরজা খুলে রাখতে বলছি। বলেই বাকের কেবিন থেকে ফোন বের করে কাউকে টেক্সট করে। ও টেক্সট করা হলে অনল চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। দুজনে মিলে অনলের কেবিনে থাকা বড় আয়নায় দেওয়ালের সামনে গিয়ে দাঁড়ায়। অনলের হাত চাপ দিতেই গুপ্ত লিফট খুলে যায় সঙ্গে সঙ্গে। ওরা দুজন মিলে ভেতরে ঢুকতেই সেই লিফটের দরজা আবার বন্ধ হয়ে যায়। এই আয়নার দেওয়ালটাকে দেখলে কেউ বুঝবেই না যে এখানে কোনো গুপ্ত লিফট বা দরজা থাকতে পারে। সেই গুপ্ত লিফটটা নিচে নেমে একদম মাটির গভীরে চলে যায়। মাটির গভীরে যেতেই লিফটের দরজা টুং শব্দ করে খুলে যায় আর ওরা দুজন বের হয়। সামনের পরিবেশটা কোনো ভুতুড়ে পরিবেশ বা পাতালপুরীর মতো নয়, সম্পূর্ণ সায়েন্টিফিক জিনিস দিয়ে গড়া এই অনলের গুপ্তরাজ্য। চারিদিকে সব সিস্টেম অত্যন্ত আধুনিক এবং সেখানে হাই সিকিউরিটি দিয়ে সব তৈরি করা। নীলাভ আলোয় চারিদিক আলোকিত হয়ে আছে। অনল আর বাকের নিলিপ্ত ভঙ্গিতে ভারী পা ফেলে এগিয়ে যায় ভেতরের দিকে। আরেকটা দরজার সামনে এসে রেটিনা এবং হাতের তালু স্ক্যান করার সঙ্গে সঙ্গে দরজা খুলে যায়। এই ঘরটার ভেতরের পরিবেশ বাইরের থেকে আরও অন্ধকার আর সম্পূর্ণ ভিন্ন। ঘুটঘুটে অন্ধকার করে রাখা এখানে। দেওয়ালের ফাটল ধরেছে সব জায়গায়। বড় একটা রুমে চারিদিকে কঙ্কাল পড়ে আছে অবহেলায়। জায়গায় জায়গায় চেয়ারে বেঁধে রাখা মরা লাশ পড়ে আছে। এই লাশগুলোর মাঝখানে সেখানে আরও 4টি প্রাণ বেঁচে ছিল। 3টে হিংস্র হায়নাকে শিকল পরিয়ে শক্ত করে বেঁধে রাখা হয়েছে এই অন্ধকার পুরীতে। ক্ষুধার্ত এবং হিংস্র হায়নাগুলো অনলকে দেখার সঙ্গে সঙ্গে লোমহর্ষকভাবে ডাকতে শুরু করে। ওদের ডাকে যেন অনলের চোখ আরও হিংস্র হয়ে ওঠে। ধূসর রঙা গভীর চোখ দুটোতে দেখা যায় নিষ্ঠুরতার ঝলক। ঠোঁটের কোণে দেখা যায় ভয়ঙ্কর পৈশাচিক হাসি। আর বাকের শটাং হয়ে দাঁড়িয়ে শুধু অনলের আদেশের অপেক্ষায়। সেই অন্ধকার পুরীতে আরেকজন ছিল, চেয়ারে হাত পেছন করে বেঁধে রাখা একজন পুরুষ। গায়ের রং শ্যামলা, চেহারায় তেমন জৌলুস নেই। আর মারের চোটে যেটুকু জৌলুস থাকার কথা সেইটুকুও চলে গেছে। মুমূর্ষ এই লোকটার দিকে তাকিয়ে বাঁকা হেসে অনল গাম্ভীর্য কণ্ঠে বলে ওঠে, ওয়েলকাম ওয়েলকাম টু মাই ডার্ক কিংডম। এটা আমার কারখানা, বুঝেছিস? আশা করি এখানে এসে তোর কোনো সমস্যা হচ্ছে না। এখানে সবাই আসতে পারে না এত তাড়াতাড়ি। তোকে আমি স্পেশাল খাতির করতে নিয়ে এলাম এখানে, কারণ তুই স্পেশাল মানুষের পাঠানো স্পেশাল গুপ্তচর্যে। তোকে খাতির না করলে হয়? ধীর পায়ে কালো প্যান্টের 2 পকেটে হাত ঢুকিয়ে সেই লোকটার দিকে এগিয়ে গেল অনল। লোকটার সামনে দাঁড়িয়ে প্রথমে লোকটাকে পর্যবেক্ষণ করে হুট করেই শক্ত হাতের ঘুষি লাগিয়ে দিল লোকটার গালে। সাথে সাথে লোকটার মুখ থেকে রক্তবমি বের হলো। আর অনল পুরো জায়গা কাঁপিয়ে গর্জন করে বলল, ওর কথায় আমার পেছনে ভুল করেছিস। তোর আগেই বোঝার দরকার ছিল স্নো ওয়াটসন কোনো সাধারণ নাম না। এবার মর। যখন তোর স্যারকে আমি তোর কাছে পাঠাবো তখন ওর থেকে তোর বাকি পাওনা টাকা আদায় করে নিস। হ্যাঁ বেকার, হানাগুলোকে খুলে দে। আমি আবার এই ছোটোখাটো বিষয়ে নিজের হাত নোংরা করতে পছন্দ করি না। বাকের অনলের কথায় মাথা নামিয়ে সাইজা নিয়ে হায়নাগুলোকে খুলে দেয়। ক্ষুধার্ত আর হিংস্র হায়নাগুলো ছাড়া পেতেই সেই লোকটার উপর ঝাঁপিয়ে পড়ে, একদম ছিঁড়ে খুঁড়ে খায় লোকটাকে। আর অনল সন্তুষ্টির চোখে সে দৃশ্য উপভোগ করে। ঠোঁটের কোণে বাঁকা হাসি নিয়ে বাকেরকে বলে, বাড়ি ফিরবো। মাই ওয়াইফ ইজ ওয়েটিং ফর মি। ওদের খাওয়া দেখে তো আমার নিজেরই খিদে পেয়ে গেল।
2 দিন হয়ে গেল দীপকে দেখি না। আই এম টু হাংরি টু অ্যাসিউম হার। নিজের কথা শেষ করে আর কারো অপেক্ষা না করে অনল বেরিয়ে যায় সেখান থেকে। ওর পেছন পেছন বাকিরও বেরিয়ে যায়। ওয়াটসন ভিলা থেকে হুট করে সবাই উধাও হয়ে গেল। আয়না আর ভদ্র কি আজগুবি সব ছুতো দেখিয়ে বের হয়ে গেল। দীপান্বিতার মাথায় তার কিছুই ঢুকলো না। যাওয়ার আগে বলে গেল সে যেন ভালো কিছু রান্না করে রাখে। দীপান্বিতা কিছু না বুঝলেও নিজের খাওয়ার জন্য রান্না করতে রান্নাঘরে ঢুকে ছিমছাম একটা গাঢ় নীল রঙের সুতি শাড়ি আটপৌরে করে পরেছে আজকে দীপান্বিতা। বাড়ির ভেতর ভারী জামাকাপড় দীপান্বিতার পছন্দ নয়। অনলও দেখলে কেমন নাক সিটকই, বলে সাধারণভাবে থাকতে, যেভাবে দীপান্বিতার কাছে ভালো লাগবে। আজকে তো দীপান্বিতা আরও ছিমছাম সাজে আছে। ভার্সিটি থেকে আধ ঘন্টা হলো এসেছে, তাই শরীরটা একটু ম্যাজম্যাজ করছে বটে। সেজন্যই আর কোনো সাজগোজ না করে শুধু শাড়িটা পরেই কোনো রকমে রান্নার কাজে এসেছে। শাড়ির আঁচলটা অবধি অবহেলায় পেছনে ঝুলে আছে। গায়ের অলংকার বলতে শুধু কানে ছোট্ট দুল আর হাতে হিরে চিকন চিকন 2 জোড়া চুড়ি। চুলগুলো অবাধে খোলা রেখে পেছনে ঝুলছে শাড়ির আঁচলের সঙ্গী হয়ে। ছোট ব্লাউজ পরায় দীপান্বিতাকে দেখতে আরও অসাধারণ লাগছে। অসাধারণ না বলে খুব আকর্ষণীয় বলা যায়, কারণ কোনো পুরুষ যদি এখন দীপান্বিতাকে দেখে তো সে আর নিজেকে সামলাতে পারবে না। ইলেকট্রিক স্টোভে ভাত বসিয়েছিল দীপান্বিতা। দুপুরে তরকারি আছে বলে নিজের জন্য আর বাড়তি ঝামেলা করেনি, কিন্তু এই লম্বা চুলগুলো দীপান্বিতার জন্য আরেক ঝামেলা হয়ে উঠল। বারবার চুলগুলো দীপান্বিতার কাজে বাধা দিচ্ছে। বিরক্ত হয়ে দীপান্বিতা নিজের চুলগুলো আলতো হাতে হাত খোপা করে নেয়, কিন্তু খোপাটা খুব বেশি শক্ত না হওয়ায় অর্ধেকটা ঝুলি থাকে ঘাড়ের ওপর। তবে এতক্ষণের সময় দীপান্বিতা খেয়ালই করেনি কেউ একজন তার দিকে তার নেশালো দৃষ্টিতে তাকিয়ে আছে কতক্ষণ ধরে। রান্নাঘরের বড় শেলফের সাথে 2 হাত ভাঁজ করে মিনিমাম 20 মিনিট ধরে দাঁড়িয়ে আছে অনল। এক মুহূর্তের জন্য নড়েওনি। নড়বে কেন? 2 দিন পর দেখলো, একটু মন ভরে দেখে নেবে না? কিন্তু দীপান্বিতার হাত খোপা করা দৃশ্য দেখে বড় বড় ঢোক গেল অনল। নেশালো চোখ দুটোর সাথে সাথে ঠোঁট জোড়াও কেমন তৃষ্ণার্থ আর ক্ষুধার্ত হয়ে উঠল একসঙ্গে। দীপান্বিতার উদ্দেশ্যে হাসকি স্বরে বলে উঠল, এই পৃথিবীতে কোন জিনিসটা আমাকে সবচেয়ে বেশি মাতাল করে জানো দীপ? হঠাৎ করে অনলের এমন কণ্ঠ শুনে হাত কেঁপে ওঠে দীপান্বিতার। এক ঝলকে পেছনে ঘুরে অনলকে দেখতে পেয়ে নিশ্চিন্ত হয়ে শ্বাস ছেড়ে বলে, আপনি এসে পড়েছেন? জানাবেন না, আমি ভয় পেয়ে গিয়েছিলাম পুরো। দীপান্বিতার কথা কিছু অনলের কানে গেল কিনা কে জানে। অনল ধীর পায়ে দীপান্বিতার দিকে এগোতে এগোতে নিজের কথার উপরে বলতে থাকে, এই পৃথিবীতে আমার কাছে সবচেয়ে মাতাল করা বস্তু হলো তুমি। বিশেষ করে যখন তুমি তোমার এই কোমল হাত ছোড়া দিয়ে নিজের চুলে খোপা বাঁধো, যখন তোমার এই দুর্বল খোপা তোমার কাঁধের উপর ঝুলতে থাকে, তখন আমি শেষ হয়ে যাই দীপ। মনে হয় তোমার এই খোপার বন্ধনে হয়ে সে খোপাটাকে সম্পূর্ণ খুলে যাওয়া থেকে আটকে দিই, কিংবা সেটাকে সম্পূর্ণ করে দিই, ঠিক এইভাবে। দীপান্বিতার একদম কাছাকাছি এসে দীপান্বিতার চুলের খোপা খুলে দেয় অনল, আর সেই কালো কেশরাশি ঝুলে লুকিয়ে ফেলে দীপান্বিতার পিঠ। অনল দীপান্বিতার দিকে মুখ নামিয়ে ওর দিকে বেঁকে দিয়ে হাসকি স্বরে বলে, আমাকে ক্ষুধার্ত রেখে নিজের জন্য খাবার বানালে পাপ হবে বউ। অনলের কথায় দীপান্বিতা বড় করে ঢোক গিলে আমতা আমতা করে বলে, দেখুন, ভাতটা পুড়ে যাবে, রান্নাটা শেষ হোক শুধু। আপনি ফ্রেশ হয়ে নিন, আমি ঘরে আসছি। দীপান্বিতার কথাতেও মন গড়ল না অনলের। অনল ভ্রু কুঁচকে দীপান্বিতাকে বলে, স্বামী ডাকলে রান্না ফেলে যাওয়ার নিয়ম জানো না? স্টোভটা অফ করে দাও। দীপান্বিতাও ঘাড় তাড়ার মতো করে অনলের বুকে আলতো হাতে ধাক্কা দিয়ে বলে, সরুন না, স্টোভ বন্ধ করা যাবে না, আর 10 মিনিট সময় লাগবে, বিশ্বাস করুন। এবার তো অনল খেপেই গেছে দীপান্বিতার উপর। রাগে ফুঁসে উঠে দীপান্বিতাকে ধমক দিয়ে বসে অনল। স্টোভ বন্ধ করো দীপ। আচ্ছা আমি বন্য, তুমি আমার অন্য। দীপান্বিতা অনলের কথায় অবাক হয়ে বলে ওঠে, আর অনল দীপান্বিতার অপেক্ষা না করে নিজের স্টোভটা অফ করে দেয়। ভাতের প্যানের ঢাকনাটা না লাগিয়ে দীপান্বিতাকে উন্মাদের মতো চুমু খেতে থাকে। অনলের চুমু চোটে দীপান্বিতা কিছু বলতে গিয়ে বারবার আটকে যাচ্ছে, আর অনল নিজের স্বাদ ক্ষুধা মিটিয়ে নিচ্ছে দীপান্বিতার উপর। এমনকি ঘরে যাওয়ার সুযোগ অবধি দিচ্ছে না। কিছুক্ষণ পর দুজনেই সামান্য দম নেওয়ার জন্য থেমে যায়। জোরে জোরে ভারী শ্বাস নিচ্ছে দুইজন। দীপান্বিতা হাতের উল্টো পাশ দিয়ে ঠোঁট মুছে অনলকে বলে, রান্নাঘরে কি শুরু করলেন? ঘরে যাবেন তো নাকি?
অনল দীপানিতার কথায় চোখ কপাল কুঁচকে নিজের গলার টাই টেনে খুলতে খুলতে রাগ দেখিয়ে বলে, ধুর তোর ঘর। আজকে রবিবার, সবার অফ ডে, সেই জন্য আজকে অনল দীপানিতা দুজনেই দেরি করে ঘুম থেকে উঠেছে। দীপানিতা সকাল 9টায় উঠে গোসল সেরে শাড়ি পাল্টে রান্নাঘরে যায় সকালে নাস্তা বানানোর উদ্দেশ্যে। আর অনল ঘরে বেডশিট মুড়িয়ে ঘুমিয়ে রয়েছে। আলগো ছেয়ে চুলটা খোপা করে দীপানিতা প্রথমে রিল আর ব্ল্যাকের খাবার দিয়ে তারপর ডাইনিং রুম পেরিয়ে রান্নাঘরে হালকা পাতলা নাস্তা বানায় তিনজনের জন্য। আজকে আয়না আর ভদ্র কেউই নেই, তাই তিনজনের জন্যই বানাই। নাস্তা বানানোর শেষের দিকে হয়ে আসলে একে একে অনল বাকির এসে ডাইনিং টেবিলে বসে। অনল প্রতিদিনের মতো ফোনেই নিউজ দেখে আর বাকিরও ফোন নিয়ে বসে আছে। একজন পাকা গিন্নির মতো দীপানিতা প্রথমে দুজনকে কফি দিয়ে যায়। বাকির মৃদু হেসে কফির কাপটায় ঠোঁট ছুঁয়ে বলে, ভাবি, এই জিনিসটারই অপেক্ষায় ছিলাম। খুব ভালো হয় আপনার হাতের কফি। দীপানিতা মৃদু হাসে, কিন্তু অনল ভ্রু উঁচিয়ে তাকিয়ে গম্ভীর মুখে বলে, যদি আর কোনোদিন কফি খেতে চাস তো মুখ বন্ধ রাখবি সবসময়, নাহলে কপাল থেকে চিরকালের জন্য কফি উঠিয়ে দেব। অনলের থ্রেটে ঘাবড়ে গিয়ে বাকির গলা খাকারি দিয়ে চুপ করে যায়। দীপানিতা একে একে নাস্তার প্লেটগুলো এনে সবার সামনে দিয়ে নিজেও নাস্তা খেতে বসে পড়ে। সবাই মিলে স্যান্ডউইচে কামড় দিতে যাবে, ঠিক সেই সময় ভদ্র আর আয়না দৌড়ে আসে ডাইনিং রুমে। এসেই দুজনে হাঁটুতে হাত দিয়ে হাঁপাতে থাকে। ওদের দেখে আজকে শুধু একা অনলের নয়, দীপানিতা বাকিরেরও কপাল কুঁচকে যায়। অনল বিরক্তি ভরা চেহারা নিয়ে তিক্ত কণ্ঠে বলে, এই এলো, খাওয়াটার 12টা বাজিয়ে দিল। আচ্ছা, তখন ভদ্র হাঁপাতে হাঁপাতে বলে, হারামজাদা, তুই রয়েছিস খাওয়া নিয়ে? ওইদিকে নমুনা এসে গেছে। বাকের কফির কাপে চুমুকটা যেই দিয়েছিল অমনি ভদ্রর কথা শুনে কফি মাথায় উঠে গেল। কাশতে কাশতে দাঁড়িয়ে গেল বাকের। অনলও অবাক হয়ে কপাল কুঁচকে বিরক্ত হয়ে কিছুটা জোরেই বলল, কি? বাকের নিজের মাথায় নিজেই থাবড়াতে থাবড়াতে বলতে লাগলো, ভাই, কি শুনাইলা? ওই স্যান্ডেলিনা মিলার এখানে আসছে, তাহলেই হইছে কাম। ওদের কথায় সাত পাঁচ কিছুই ধরতে পারছে না দীপানিতা। কপাল কুঁচকে একবার এর কথা শুনে তো একবার ওর কথা শুনে কিছু বুঝে উঠতে না পেরে দীপানিতাও ধৈর্য হারিয়ে বলে, কি বোঝো তোমরা? নমুনা, স্যান্ডেলিনা মিলার, এগুলো আবার কে? তখন আয়না দীপানিতার কাছে এসে দাঁড়িয়ে মুখ বেঁকিয়ে বলে, ওর নাম হচ্ছে স্যান্ডেলিনা মিলার। এই আমেরিকার একজন বিখ্যাত ব্যবসায়ী। ওর বাবা ড্রপ মিলার, আমাদের ভার্সিটির পুরনো সহপাঠী বলতে পারো। শালিটা একেবারে সানি লিওন, মিয়া খলিফা যাকে বলে। তাও আবার আমাদের ভাল্লুক মিয়ার উপর ক্রাশ খেয়েছিল সেই ভার্সিটি থেকে। কি পরিমাণে গায়ে পড়া মেয়ে, তুমি বিশ্বাস করবে না দীপান্বিতা। দীপান্বিতা আয়নার কথা শুনে শাড়ির আঁচল কোমরে গুজে কপটে রাগ দেখিয়ে বলে, কে বলেছে বিশ্বাস করব না? এই বিশ্বাস করলাম। ওই স্যান্ডেলিনা আসুক না, খালি স্যান্ডেল দিয়ে ওর ভূত তাড়াবো আমি। দীপান্বিতা বলে দিলাম, সাথে স্যান্ডেলিনা সাবান ঘষে ওর মেকআপ তুলবো আমি। আসুক না খালি লাইন মারতে। দীপান্বিতার কাণ্ড দেখে সবাই ভো ভো করে হেসে দিল। অনলও বাঁকা হেসে নিজের খাওয়ার মনোযোগ দিল। মনে মনে নিজে নিজেকে বলল, বাবা, এ খাচ্চর আমরা দেখে জেলাসও হয়। সেই সকাল থেকে বিকেল অবধি দীপান্বিতা স্যান্ডেল হাতে লিভিং রুমে পায়চারি করছে স্যান্ডেলিনাকে পেটাবে বলে। আর ভদ্র বাকির আয়না ওরা সোফায় বসে আছে। আয়না বসে বসে নখ কামড়ে ভাবছে দীপান্বিতা কি করবে, আর ওই নমুনাটাই বা কি করবে। অনলও এই মেয়েকে দেখলে মাথা ঠিক রাখে না, মুখে যা আসে তাই বলে যায়। হঠাৎ করে সদর দরজা পেরিয়ে পা ফেলে একজন নারী। ভদ্র সাথে সাথে বিড়বিড় করে বলে নমুনা। আয়নাও নখ কামড়ানো ছেড়ে হাঁ করে তাকিয়ে আছে নমুনার দিকে। দীপান্বিতারও হাতে স্যান্ডেল পরে গেছে স্যান্ডেলিনাকে দেখে। সাদা চামড়ার মোটা ঠোঁটের মেয়ে, পুরো শরীর জুড়েই যেন প্লাস্টিক সার্জারি করে রেখেছে। পুষ্ট বুকের অর্ধেকটাই বাইরে প্রদর্শিত। কোমরের থেকে একটু নিচে নেমেছে তার শর্ট ওয়েস্টার্ন ড্রেস। ছেলেদের সিরিয়াস করার জন্য ইচ্ছে করে কালো রংটা পরে এসেছে। পিঠের তো পুরো অংশই খালি, আর চুলের যেই বাহার যেন ঝাউ গাছ লাগিয়েছে মাথায়। দীপান্বিতা স্যান্ডেলিনাকে দেখে কিছুক্ষণের জন্য শকড হলেও হঠাৎ করে পেট ধরে জোরে জোরে অট্ট হাসিতে ফেটে পড়ে। এমনভাবে হাসে যেন ওর সামনে হাস্যকর কিছু দাঁড়িয়ে আছে। স্যান্ডেলিনা অব্দি দীপান্বিতার হাসিতে পা থামিয়ে অবাক হয়ে দাঁড়িয়ে থাকে। দীপান্বিতা হাসতে হাসতে ফ্লোরে বসে গড়াগড়ি খেয়ে ফ্লোর থাপড়াতে থাপড়াতে বলতে থাকে, ভোদর ভাই,
এটাকে কেন নমুনা বলেছো এবার বুঝলাম। টেনশন করো না, এই নমুনাকে দেখলে ওনার এমনিতেই বমি পাবে, আমার আলাদা করে স্যান্ডেল মারতে হবে না। দীপানিতার হাসি আর কথায় বাকিরাও হেসে ফেলে জোরে জোরে। অনল সবে মাত্র স্টাডি রুম থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে ঘরে যেতে নিয়েছিল, কিন্তু ওদের হাসির শব্দে আবার এদিকে এসে অনলও অবাক হয়ে যায় দীপানিতার হাসি দেখে, কেমন পাগলের মতো হাসছে। অনল এখন মনে মনে ভাবছে দীপানিতা আবার জেলাসির ঠেলায় পাগল হয়ে গেল না তো। অনল তাড়াতাড়ি করে গিয়ে দীপানিতার বাহু ধরে ওকে তুলে সবার সামনে। দীপানিতা তো হাসতে হাসতে অনলের ওপরে পড়ে গিয়ে ওর বুকে থাপড়াতে থাপড়াতে বলে, বিশ্বাস করুন তোমেন, আজ পর্যন্ত এমন নমুনা দেখিনি মাইরি। যাই হোক, বুকের দিকে তাকাবেন না ওই মাতারির। এই বলে দীপানিতা আবার সোজা হয়ে নিজের হাসি কন্ট্রোল করে, কিন্তু দীপানিতা এভাবে অনলকে জড়িয়ে রেখেছে দেখে স্যান্ডেলিনার রাগ তুঙ্গে উঠে যায়। ও স্টাইল মেরে কোমর দুলিয়ে অনলের কাছে আসতে আসতে বলে, Snow baby, how are you? And who is this girl? অনল স্যান্ডেলিনার চোখের দিকে চোখ গরম করে তীক্ষ্ণ চোখে তাকিয়ে গম্ভীর গলায় বলে, স্টপ রাইট দেয়ার, কাছে আসবে না। আই মিট মাই ওয়াইফ দীপান্বিতা। ওয়াইফ শব্দটা শুনেই পা থেমে যায় স্যান্ডেলিনার। অবাক হয়ে চোয়াল ঝুলিয়ে অনলের দিকে পুনরায় এগোতে থেকে চেঁচিয়ে উঠে বলে, What? আমি জাস্ট 2 বছরের জন্য বাইরে গেলাম আর তুমি বিয়ে করে নিলে, তাও ওর মতো খ্যাত একটা মেয়েকে। Look at me, friends. I am look like an angel. I am a modern fashionable girl. তুমি আমাকে রেখে এরকম একটা মেয়েকে বিয়ে করলে? ওর বলার সাথে সাথে অনল দীপানিতাকে এক হাতে নিজের বুকের সাথে জড়িয়ে রেখে অন্য হাতে স্যান্ডেলিনার গালে সপাট করে একটা চড় মেরে দেয়। স্যান্ডেলিনা মুখ থুবড়ে একদম সোজা ফ্লোরে লুটিয়ে পড়ে। অনলের ধূসর রঙা চোখ লাল হতে থাকে। চোয়াল শক্ত করে স্যান্ডেলিনার দিকে তর্জনী তুলে অনল শাসানোর ভঙ্গিতে বলে, তোর বাপের জন্য তোকে বেশি কিছু বলি না, তার মানে এই না যে তোরে কিছু কইলে আমার বাল ছেড়ে যাইব। আমার বউরা নিয়ে যা কইসস তাই মজা। তোর কাছে তোর ওয়েল ফ্যাশন গার্ল মনে হইল, আমার ঢাকায় ভাষা তোর কি হয় জানোস? নড়ির কর নড়ি। তুই যদি সারাদিন ল্যাংটা হইয়া আমার সামনে বয়ে থাকস না, তাও কোনো লাভ হইব না। তোর নড়ির শরীর আমি এখানে দিয়েও কিনি না। তোর বাপে নড়ি ব্যবসায়ী, তুই তার নড়ির ফল। যা বের হ। স্যান্ডেলিনা ফ্লোরে পড়ে গালে হাত দিয়ে নাকের জলে চোখের জলে এক হয়ে বলে, Snow baby, you slapped me. তুমি আমাকে মারলে। আমি এখন গিয়ে আমার পাপাকে বললে তোমাকে কি করবে জানো? বাকের স্যান্ডেলিনার কথায় চোখ ঘুরিয়ে বিড়বিড় করে বলে, আইসে আমার পাপা কি পারি। হ্যাঁ, মাফিয়া কিংয়ের লগে সামান্য ব্যবসায়ীর তুলনা। এদিকে অনল ও স্যান্ডেলিনার জবাবে ধমকে বলে, যা কি বল তোর বাপকে। আমি বলছি বলতে, যা গিয়ে বল আমি এরপর তোর বাপকে আমার বউয়ের পায়ের সামনে এসে ক্ষমা চাওয়াবো। যা বল। গার্ডস, ওকে ঘাট ধাক্কা দিয়ে আমার গাড়ি থেকে বের করে দাও, যেন ওর নিজের জায়গাটা বুঝতে পারে। এটা ড্রপ মিলারের মিলার হাউস নয়, এটা ওয়াটসন ভিলা, স্নো ওয়াটসনের ভিলা এটা। অনলের কথায় গার্ডসটা টেনে হিস্ট্রে স্যান্ডেলিনাকে নিয়ে যায়। আয়না ভদ্র সবাই হাঁপ ছেড়ে দীর্ঘশ্বাস ফেলে। যা ভয় পেয়েছিল তার চেয়েও খারাপই ঘটেছে। না জানি সামনে অনল রেগে গিয়ে জব মিলারের সাথে কি করে দেয়। অনল দীপানিতাকে বুকের কাছ থেকে সরিয়ে ভ্রু নাচিয়ে স্মিত হেসে জিজ্ঞেস করে, স্যান্ডেল মারবে বলেছিল না, মারবে না? অনলের কথায় দীপানিতা খুশিতে চোখ রসগোল্লার মতো করে স্যান্ডেল হাতে দৌড় দেয় দোতলার বারান্দায়। বারান্দা থেকে স্যান্ডেলটা একদম স্যান্ডেলিনার পিঠে বরাবর ছুঁড়ে মারে। হিহি করে হেসে স্যান্ডেলিনা পেছনে ঘোরার আগেই দৌড়ে লুকিয়ে যায়, কিন্তু সামনে কি ভালো হবে সব। Is your head all right, Lina? It's impossible for me to miss with Snow Watson. Do you want your father's big business to collapse? No, no, no. I cannot afford to miss with Snow Watson. তোমার মাথা ঠিক আছে লিনা? স্নো ওয়াটসনের সাথে ঝামেলা করা আমার পক্ষে সম্ভবই না। তুমি কি চাও তোমার বাবার এত বড় ব্যবসা ডুবে যাক? না 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 না, স্নো ওয়াটসনের সঙ্গে আমি পাঙ্গা নিতে পারবো না। স্যান্ডেলিনার কথার ওপর কড়াভাবে নিষেধ করলেন জব মিলার। তিনি কোনোভাবে অনলের সঙ্গে পাঙ্গা নিতে চান না, কিন্তু স্যান্ডেলিনা তো মানতে রাজি না। সে বারবার তার বাবাকে নানাভাবে উস্কাচ্ছে যেন সে অনলের উপর প্রতিশোধ নেয়। Dad, please, don't you love me, Dad? জব মিলার নিজেও নিরুপায়।
সে হতাশাগ্রস্ত হয়ে স্যান্ডেলিনার গালে হাত দিয়ে বলে, Oh, my dear daughter, I love you so much, but try to understand. He's one of the dangerous mafia of this world. He will kill of us. Even the government always tries to be friendly with him. স্যান্ডেলিনা যখন বুঝলো তার বাবা তার কথা কোনো দিন শুনবে না, তখন সে আর কথা বাড়ালো না, বরং রাগে গজগজ করতে করতে চেঁচিয়ে চেঁচিয়ে বাড়ির লিভিং রুম পেরিয়ে বের হয়ে গেল। আই হেট ইউ ড্যাড। আর আমিও ওদের দেখে নেব, ওর ওয়াইফকেও দেখে নেব আমি। আজ না হয় আমার পাশে কেউ নেই, কিন্তু একদিন ঠিক হবে। 2 দিন পর সকাল সকাল ঘুম থেকে উঠে অনল ওয়াশরুমে ফ্রেশ হতে গিয়েছে, আর দীপানিতা ঘরের বিছানা সব গুছিয়ে রাখলো। বালিশ বেডশিট সব টান টান করে নিজের চুল খোপা করে আয়নার সামনে দাঁড়িয়ে শাড়িটা ঠিক করে নিল। হঠাৎ করে অনলের ফোন বেজে উঠলে দীপানিতা খানিক কপাল কুঁচকে বেডসাইড টেবিলের ওপর রাখা ফোনটা ধরতে যায়। ফোনটা হাতে নিয়ে দীপানিতা দেখলো আননোন নাম্বার থেকে কল এসেছে। দীপানিতা একবার ভাবলো যে সে ফোনটা তুলবে না, এই ভেবে ফোনটা রেখে দিল, কিন্তু ফোনটা আবার বেজে উঠল। দীপানিতা ভাবলো ফোনটা ধরে বলবে যে অনল ব্যস্ত আছে, কিন্তু দীপানিতা পুনরায় ফোনটা ধরার আগে অনল দম করে কোত্থেকে এসে খপ করে দীপানিতার সামনে থেকে ফোনটা নিয়ে বেরিয়ে যায় ঘর থেকে। দীপানিতা অনলকে শুধু টাওয়াল পরে বের হতে দেখে পেছন থেকে জোরে ডাক দেয়, এভাবে কোথায় যাচ্ছেন? বাইরে সার্ভেন্টরা আছে। দীপানিতার কোনো কথাই অনলের কানে গেল না, গিয়েও লাভ নেই, কারণ অনল ঠিক পাশের রুমটাতে গিয়ে দরজা লাগিয়ে দিয়েছে নিচে না নেমে। দীপানিতা ঘর গোছগাছ করতে করতেই আবার ব্যস্ত ভঙ্গিতে অনল পাশের রুম থেকে বেরিয়ে এসে ড্রেসিং রুমে গিয়ে জামা কাপড় পাল্টে একদম রেডি হয়ে বেরিয়ে যায়। অনলের সব কাজেই কেমন তাড়াহুড়ো লাগছে দীপানিতার কাছে। অনল আয়নার সামনে দাঁড়িয়ে নিজের টাই আর চুল ঠিক করে, হাতে ঘড়ি পরে জুতো পরতে শুরু করে ডিভানে বসে। দীপানিতা তো এখন খেপেই গেছে। কি হয়েছে বলবেন তো নাকি? নাস্তা না খেয়ে এত তাড়াতাড়ি বেরোচ্ছেন কোথায়? অনল এবারও দীপানিতার কথায় কান দিল না। সাদা শার্ট আর কালো টাইয়ের ওপর দিয়ে কালো কোটি পরে হাতে কালো ব্লেজারটা নিয়ে বেরিয়ে গেল সিঁড়ি বেয়ে। অনলের পেছন পেছন দীপানিতাও শাড়ি উঁচু করে দৌড় লাগালো, কিন্তু অনলের নাগাল পাওয়ার আগে অনল কেমন তাড়াহুড়ো করে বেরিয়ে গেল। দীপানিতা আর ধরতে পারল না ওকে। তখন দীপানিতার মাথায় বাকেরের চিন্তা এলো। দীপানিতা একটা সার্ভেন্টকে ডেকে বাকেরের কথা জিজ্ঞেস করলে সে উত্তর দিল বাকেরও নাকি আজকে আরো তাড়াতাড়ি বেরিয়েছে সেই ভোরে। শুনেই বা দীপানিতার খুব চিন্তা হওয়া শুরু করে। দীপানিতা এটা ওটা চিন্তা করতে করতে আবার নিজের ঘরে ফিরে যায়। বিছানার উপর চিন্তিত ভঙ্গিতে বসতে দীপানিতা খেয়াল করে অনল ওর ওয়ালেট রেখে গেছে বেডসাইড টেবিলের ওপর। দীপানিতা ওয়ালেটটা নিয়ে দেখলো এতে অনেকগুলো দামি দামি কার্ড আছে, একটা কালো রঙের, একটা সোনালী রঙের, আরেকটা কার্ড আছে যেটা একটু অদ্ভুত দেখতে। এটা কি আসলে কোনো টাকা পয়সার কার্ড নাকি অন্য কিছু সেটা দীপানিতা জানে না, কিন্তু এতটুকু বুঝতে পারলো এগুলো খুবই দরকারি। অনল অফিসে পৌঁছে নিজের কেবিনে গিয়ে বাকেরকে দেখতে পেল। বাকের এতক্ষণ অনলের জন্য দাঁড়িয়েছিল। অনলের সে নিজের চেয়ারে বসতেই বাকের তার আইপ্যাড থেকে কতগুলো বিভৎস ছবি দেখালো, যেখানে অনেক মরা লাশের বিভৎস এবং ভয়ঙ্কর সব ছবি আছে। এসব ছবি দেখে অনলের মাথায় আগুন জ্বলে উঠল। পুরো কেবিন কাঁপিয়ে গর্জন করে উঠল অনল, কয়টারে ধরে আনছস? আমার সব কয়টারে চাই, এই মুহূর্তে চাই সব কয়টারে। আমার লোকরে মারে কার কলিজারে, তার কলিজে আমি রাখবো না। বাকের অনলের ধমকানিতে একটু নড়ে চড়ে দাঁড়িয়ে বলে, ভাই সব কয়টাই আছে, আর আধা ঘন্টার ভেতরে বাকিগুলোও ট্রান্সফার হয়ে যাবে। একদম ঠিক আধা ঘন্টা পর বাকের আবার ব্যস্ত পা ফেলে অনলের কেবিনে ঢোকে। দেখে অনলও চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছে। দুজনে মিলে সেই লিফট দিয়ে চলে যায় আবার সেই অন্ধকার রাজ্যে। গা ছমছমে পরিবেশ তৈরি করা জায়গায় আজকে সেদিনের মতো একজনকে বেঁধে রাখা হয়নি। আজ আছে 50 জনেরও অধিক মানুষ, যাদেরকে হাত পা চোখ মুখ বেঁধে এখানে ময়লা মাটিতে ফেলে রাখা হয়েছে। অনলে সেই কোনো দেরি না করে সামনে পড়ে থাকা একটা ভারী মোটা রড নিয়ে এলোপাথারি বাড়ি দিতে থাকে লোকগুলোকে। প্রত্যেকে মাটিতে গড়াগড়ি খেয়ে আর্তনাদ করতে থাকে। অনলের শক্ত হাতের প্রত্যেকটা বাড়িতেই এক একজনের এক এক জায়গায় একদম ছেঁচে যায়। সবার চেহারা, মাথা, হাত, পা, শরীর বিকৃত হয়ে যায়। রক্তের ফোয়ারায় ভেসে যেতে থাকে অনল নিজেও।
এরকম পাগলের মতো পেটাতে পেটাতে অনলের চোখে কেমন অমনুষ্যত্ব ফুটে ওঠে। হিংস্র জানোয়ারের মতো সবাইকে পিটিয়ে ক্ষতবিক্ষত করে দেয় অনল। কিন্তু হঠাৎ করে কিছু একটা পড়ার শব্দে অনলের হাত থেমে যায়। পেছনে ঘুরে যা দেখে তাতে অনল সহ বাকিরও অবাক হয়ে যায়, সাথে সাথে ভয় পেয়ে যায়। দীপানিতার হাতে থাকা লাঞ্চ বক্সটা মাটিতে পড়ে আছে। ওয়ালেটটাও অবহেলায় দীপানিতার স্থির হয়ে যাওয়া হাত থেকে শেষমেশ পড়ে যায়। বড় বড় চোখে দীপানিতার সামনের আহত নিহত রক্তাক্ত দেহগুলোর দিকে তাকিয়ে থাকে। ওয়ালেট আর টিফিন বক্সের পাশে আরেকটা কার্ড দেখা যায়। এটা হলো এই ল্যাব এবং এই গুপ্ত জায়গার পাস কার্ড, যার একটা থাকে অনলের কাছে, অন্যটা থাকে বাকেরের কাছে। তবে অনলেরটা অপ্রয়োজনীয় ধরা যায়, শুধু নামেই পড়ে থাকে। অনলের এটা হলেও চলে, না হলেও চলে। তবে সেটা যে আজ দীপানিতার হাতে পড়ে যাবে এটা কল্পনাও করেনি কেউ। আর দীপানিতা যে নিজের বুদ্ধি খাটিয়ে এভাবে এখানে এসে পড়বে পাস কার্ড ব্যবহার করে, সেটাও চিন্তার বাইরে। অন্য সময় হলে হয়তো অনল দীপানিতাকে সামলাতো, কিন্তু আজ এই মুহূর্তে ওর রাগটাই হচ্ছে সবচেয়ে বেশি। দীপানিতার ব্লাড ফোবিয়া আছে জানা সত্ত্বেও অনল নিজের রাগ কন্ট্রোল করতে পারে না। স্থির হয়ে থাকা দীপানিতার দিকে তেড়ে গিয়ে ওর বাহু ঝাঁকিয়ে ধমক দিয়ে ওঠে। এখানে কেন এলে? আমার অনুমতি ছাড়া বাড়ির বাইরে কেন বেরিয়েছ? বলো, উত্তর দাও দেব। দীপানিতা নিজের চোখ জোড়া ওই রক্তাক্ত শরীরগুলো থেকে সরিয়ে অপলক তাকিয়ে থাকে অনলের দিকে চোখ ঘুরায়। তবে অনলের চোখে ধূসরঙা চোখে আজ কোনো মায়া খুঁজে পায় না নিজের জন্য। দীপানিতা নিজেকে শক্ত করে রাখতে চাইলেও পারে না। অনলের রক্তাক্ত হাতের উপরে জ্ঞান হারিয়ে পড়ে যায়। দীপানিতা জ্ঞান হারাতেই অনলের চোখে আবার রাগ ছাড়িয়ে ব্যাকুলতা ধরা পড়ে। দীপানিতাকে নিজের কোলে উঠিয়ে বাকেরকে চেঁচিয়ে বলে, বেকার বাচ্চা, জলদি গেট খোলার ব্যবস্থা কর, ফাস্ট। বাকের দৌড়ে গিয়ে একে একে সব লিফটের মতো দরজাগুলো খুলে দেয়। অনল দীপানিতাকে কোলে নিয়ে সোজা নিজের কেবিন থেকে বের হয়ে নিজের ফ্ল্যাটে চলে যায়। দীপানিতাকে শুয়ে ওর চোখে মুখে পানি ছিটিয়ে দেয়, কিন্তু দীপানিতার জ্ঞান ফিরে না। অনল বারবার দীপানিতার গালে হাত বুলিয়ে ডাকতে থাকে ব্যাকুল হৃদয়ে। দীপ, চোখ খোলো, চোখ খোলো দীপ। হ্যাঁ দীপ, উফ, আমি কি করবো সবার জীবন মাইরে। খুন খারাপে রক্তের জীবন এমন এক বউ পাইলাম যার নাকি রক্তেই সমস্যা। দীপ, চোখ খোলো প্লিজ। অনেক ডাকার পরেও দীপানিতা চোখ খুলে না, কিন্তু আগে যেটা করা দরকার সেটা হলো এই রক্তে ভরা পোশাক বদলাতে হবে। তা না হলে দীপানিতা উঠে যদি আবার রক্ত দেখে তাহলে আবার ভয় পেয়ে যাবে। অনল তাড়াতাড়ি গিয়ে নিজের জামা কাপড় বদলে একটা সাদা শার্ট আর কালো প্যান্ট পরে বের হয়। ওপরে দুটো বোতাম খোলা সাদা শার্টটা ইন করে পরে হাতটা কোণের অবধি গুটিয়ে এসে দেখে দীপানিতার জ্বর আছে কিনা। যা ভয় পেয়েছিল তাই হলো, জ্বরে দীপানিতার গা পুড়ে যাচ্ছে। কিন্তু আজই অনলের দীপানিতার সেবা করার সময় নেই। অনল চটজলদি ফোন করে ওর একজন পার্সোনাল ডাক্তারকে কল করে ডাকে। সে আসতে অনল দীপানিতার কপালে চুমু খেয়ে ওকে ওইভাবে রেখে চলে যায় সে ভয়ানক মৃত্যুর খেলা খেলতে। এই তো কিছু সময় আগে দীপানিতা রুমে বসে অনলের ওয়ালেট হাতে নিয়ে ভাবছিল অনলকে এটা দিয়ে আসবে ওর অফিসে গিয়ে, কিন্তু শুধু ওয়ালেট দিতে যাবে। তাই ভাবলো যেহেতু অনল কিছু না খেয়ে বেরিয়ে গেছে, তাই ওর জন্য হালকা নাস্তা নিয়ে যাবে। তবে আজ দীপানিতা যাবেই সাহস করে। বুক ফুলিয়ে একটা বড় শ্বাস নিয়ে দীপানিতা নিজের মনে সাহস সঞ্চার করলো। আগে রান্নাঘরে গিয়ে অনলের জন্য স্যান্ডউইচ তৈরি করে নিল, 2টা ডিম সিদ্ধও নিল, সাথে বাকেরের জন্য নাস্তা বানিয়ে দিল। একটা টিফিন বক্সে সেগুলো ভরে নিয়ে নিজে তৈরি হয়ে বাড়ির গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল অনলের অফিসের উদ্দেশ্যে। যদিও আজকে দীপানিতার মনে খুব ভয় করছে, অনল যদি রেগে যায়। আবার নিজের মনকে নিজেই সান্ত্বনা দিচ্ছে, না কিছু হবে না। এসব ভাবাভাবির পালা শেষ করে দীপানিতা গাড়ি পৌঁছায় অনলের অফিসে। আজকে দীপানিতাকে দেখে সবাই গুড মর্নিং জানায়, সম্মান করে ওকে সাদরে অনলের অফিস অবধি পৌঁছে দেয় কয়েকজন মেয়ে স্টাফ। কিন্তু দীপানিতা যখন অনলের অফিসে ঢুকতে নেয় তখন দেখে ওরা সেই আয়নার মতো লিফটের দরজা দিয়ে ভেতরে চলে গেল। দীপানিতা দরজাটা আস্তে করে খুলে অবাক হয়ে তাকিয়ে থাকে সেই সিক্রেট দরজার দিকে। ভাবতে থাকে এখানে সে কি করে যাবে। দীপানিতার বরাবরই কৌতূহল বেশি, আর আজ এরকম একটা জিনিস দেখে দীপানিতা নিজেকে আটকাতে পারল না। কৌতূহলী চোখে সেই আয়নার জায়গাটা হাতড়াতে লাগলো। ওয়ালেট হাতে আয়নার কাজ হাতাতেই আয়নার মতো লিফটটা 2 ভাগ হয়ে গেল। দীপানিতা এতে আরও অবাক হয়ে গেল। ও বুঝতেই পারেনি যে ওর হাতের ওয়ালেটের সেই কার্ডটা এখানে স্ক্যান হয়ে গেছে।
আর সেই জন্যই লক খুলে দরজা ফাঁকা হয়ে গেছে। দীপানিতা হা হয়ে তাকিয়ে সেই দরজায় ঢুকতেই দরজাটা বন্ধ হয়ে যায়। দরজা বন্ধ হওয়ার সাথে সাথে যেন দীপানিতার বুকেও ধক করে ওঠে। ভয় করে সেখানে যেতে। মনে মনে ভাবে সে কি ফিরে যাবে, কিন্তু ও এখানে ফিরেই বা যায় কি করে সেটাও তোর জানা নেই। লিফটটা একদম নিচে নামতেই খুলে যায়। দীপানিতা সেখানে গিয়ে আরেকটা সাদা দরজা দেখতে পায়, যেখানে অনেক সায়েন্টিফিক সিস্টেম সেট করা। কিন্তু একটা জিনিস দেখে দীপানিতা কপাল কুঁচকে কিছু উপলব্ধি করে। অনলের ওয়ালেটে থাকা সেই অদ্ভুত রকমের কার্ডটায় যেরকমভাবে স্নো ল্যাব লেখা আছে, একইভাবে এই দরজাতেও লেখা। দীপানিতা সেই কার্ডটা একটু সন্দেহভাজন চোখে তাকিয়ে ওই লকের জায়গায় ঠেকায়। সাথে সাথে দরজা খুলে যায়। দীপানিতার ভেতরে সব সায়েন্টিফিক জিনিস দেখে কেমন গা শিরশির করতে থাকে। অন্যরকম একটা অনুভূতি কাজ করে ভেতরে। সেখানকার বডিগার্ডরাও দীপানিতার হাতের সেই ফার্স্ট কার্ড দেখে ওকে কিছু বলতে সাহস করে না। দীপানিতা প্রতি পদক্ষেপ খুব সাবধানে চলে। সেই গুপ্ত ঘরের দরজার কাছে চলে যায়। সেখানেও একইভাবে কার্ডটা দিয়ে প্রেস করতেই দরজা খুলে যায়। ভয়দর চোখে দীপানিতা সেই অন্ধকার পাতালপুরীর মতো একটা জায়গায় প্রবেশ করে। কিন্তু সেখানে ঢুকতেই দীপানিতার কানে যায় সব মানুষের আহাজারি আর কারো হিংস্র চিৎকার। ভয়ে বুক কেঁপে গলা শুকিয়ে যায় দীপানিতার। হাত পা কাঁপা শুরু করে অস্বাভাবিকভাবে। কিছু দূর ভেতরে যেতেই দীপানিতা দেখতে পায় সেই বিভৎস চিত্র। এক একজনের চেহারা, শরীর, বুক সব ক্ষতবিক্ষত করে দিচ্ছে অনল তার নিজ হাত দিয়ে। প্রতিটা মারি রক্তের ফোয়ারা আর আর্তনাদ। প্রতিটা আঘাতে যেন চেঁচে যাচ্ছে আঘাতপ্রাপ্ত ব্যক্তির শরীর। অনলকে এতটা হিংস্র হতে দেখে দীপানিতার সেই দিনের বাড়ির পেছনের কথা মনে পড়ে গেল। মনে পড়ে গেল সে অন্ধকার স্কুল ঘরের কথা। মনে পড়ে গেল সেই শয়তান চাচাটার কথা। মনে পড়ে গেল সেদিন অডিটোরিয়ামের কথা। কিন্তু সেদিন অডিটোরিয়ামে তো দীপানিতা অনলের বুকে মুখ লুকিয়েছিল। আজ কার বুকে মুখ লুকাবে? যে রক্তে তার ভয়, সেই রক্তের খেলাতে আজ উন্মাদ হয়েছে সেই পুরুষ। যেই বুকে লুকিয়ে দীপানিতা নিরাপত্তা পায়, সেই বুকেই আজ অজস্র পরিমাণ রক্তের ফোঁটা মিশে আছে। স্তব্ধ হয়ে যায় দীপানিতা। চারিপাশ কানের পাশে মনে হয় যেন বলতা উড়ে যাচ্ছে শব্দ করে। ব্যাস, আর মনে থাকে না তার কিছু। হাত থেকে পড়ে যায় টিফিন বাটি। অবহেলায় পড়ে যায় সেই ওয়ালেটখানাও। ঢলে পড়ে সেই না চাওয়া রক্তমাখা বুকের ওপর। চেহারায় দৃষ্টিতে স্পষ্ট রাগ আর বুকে চাপা দেওয়া ভারী কষ্ট নিয়ে গাম্ভীর্যের সঙ্গে পা ফেলে আবার সেই পাতালপুরী নামক ধ্বংসপুরীতে ফিরে যায় অনল। সেখানে গিয়ে প্রথমে ল্যাবের বডিগার্ডদের মারে, কোনো কথা না বলে সবাইকে ইচ্ছে মতো মেরে আবার ওই অন্ধকার জায়গায় যায়। সেখানে গিয়েও বাকিরের কলার ধরে চল শক্ত করে দাঁতে দাঁত পিষে বলে,